Okay. So, welcome everyone uh, to today's scholarship preparation class. আমরা লাস্ট কয়েকটা ক্লাসে ইংলিশের আহ, বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জেনেছি। তারপরে হচ্ছে আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি। তারপর হচ্ছে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আমরা জেনেছি। তো লাস্ট যেই পার্টটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। তো তোমরা জানো তোমাদের প্রশ্নের একদম শেষের 20 মার্ক, 10 মার্ক হচ্ছে একটা লেটার আসবে, ইনফর্মাল লেটার, আর 10 মার্ক আসবে হচ্ছে একটা কম্পোজিশন। তো আজকে আমরা এই দুইটা আইটেম কিভাবে লিখলে সবচেয়ে ভালো মার্কস পাওয়া যাবে এবং কিভাবে লিখলে হচ্ছে মানে ভালো করা যাবে, সেটা হচ্ছে আমরা দেখবো। সো ক্লাসের নিয়মগুলো সবাই জানো। ক্যামেরা অন করে রাখছো অনেকেই, অনেকে ক্যামেরা অফ। সো সমস্যা আহ, থাকা যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটা অন রাখবা। একটু প্রবলেম আর আছে। ওকে, ঠিক আছে। আর যদি ক্যামেরা নিতান্তই অফ রাখতে হয় তাহলে অবশ্যই আমি যে কোনো মোমেন্টে তোমাকে কোশ্চেন করলে যেন কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারো, সেভাবে ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা, ঠিক আছে? যদি বুঝতে পারি তুমি ক্যামেরা অফ করে রেখেছো, তুমি রেসপন্সও করছো না আমার কথায়, তাহলে আমি ধরে নিবো তুমি ক্লাসটা করছো না, সেক্ষেত্রে আমি তোমাকে রিমুভ করে দিতে পারি। ওকে। সো উইথ দ্যাট বিং সেড, আমরা হচ্ছে দেখি আজকে আমরা আসলে কি কি শিখবো। আজকে আমরা হচ্ছে মেইনলি দুইটা জিনিস শিখবো, লেটার এবং কম্পোজিশন রাইটিং। কিভাবে ভালো মতো লেটারটা লেখা যায়, কিভাবে একটা কম্পোজিশন ভালো মতো লেখা যায়। তো এর মধ্যে লেটারের মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্টস অফ এ লেটার। লেটারের পার্টস গুলো আমরা দেখবো যে লেটারের কোন কোন পার্ট গুলা থাকতে হয়, যে এটুকু মানে না থাকলেই না। আর তারপর হচ্ছে আমরা কিভাবে একটা লেটার ভালোভাবে লেখা যায় সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করব। আর লাস্টলি হচ্ছে কম্পোজিশন কিভাবে ভালোভাবে লেখা যায় সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, সো লেটস স্টার্ট। সো হোয়াটস এ লেটার? লেটার মানে হচ্ছে আহ, দুই রকমের জিনিস হয়, হ্যাঁ, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা ইনফর্মাল লেটার। সো বেসিক্যালি লেটার ইজ এ রিটেন মেসেজ সেন্ড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। মানে একজন মানুষের কাছে তুমি যখন লিখে একটা চিঠি পাঠাবা, লিখে একটা মেসেজ পাঠাবা, ওই মেসেজটা কি হচ্ছে, কি বলা হচ্ছে? লেটার বলা হচ্ছে, ঠিক আছে? সো তুমি আহ আমরা লিখিত মেসেজ হলে ওটাকে আমরা লেটার বলতেছি। এখন এই লেটারটা হচ্ছে দুই রকম হতে পারে। একটা হচ্ছে ইনফর্মাল লেটার আর একটা হচ্ছে ফর্মাল লেটার। ইনফর্মাল আর ফর্মাল, দেখো ফর্মাল মানে হচ্ছে অফিসিয়াল, ঠিক আছে? যেটা হচ্ছে তুমি অফিসে আমরা ইউজ করি, স্কুলে ইউজ করি। যেমন তোমার দুই দিনের ছুটি লাগবে, তখন আমরা অ্যাপ্লিকেশন করি, যেটাকে আমরা দরখাস্ত বলি বাংলায়, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনটাকেই ফর্মাল লেটার বলা হয়। আমাদের পরীক্ষায় ফর্মাল লেটার আসবে না। সো আমরা হচ্ছে ফর্মাল লেটার নিয়ে আজকে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে ইনফর্মাল লেটারটা নিয়ে। যেটা হচ্ছে আমরা কাদের কাছে লিখি? উই রাইট the informal letters to our friends, family, teachers, or official staff। ওটা হচ্ছে আমার ইনফর্মাল, ঠিক আছে? এই টিচার এবং অফিসিয়াল এই দুইটা হচ্ছে কি ফর্মাল লেটারের মধ্যে পড়তেছে। তো পরিচিত কারোর মাঝে যখন আমরা চিঠি যেটা লিখি, সেটাই হচ্ছে আমার কি লেটার? এটা ইনফর্মাল লেটার। ওকে। সো নেক্সট হচ্ছে আমরা দেখি যে ইনফর্মাল লেটারের কি কি পার্টস আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে, আমরা রিলেটিভস এর মধ্যে যে চিঠিটা লিখি, এটার কি কি পার্ট থাকে। তো ফর্মালি এখানে হচ্ছে 6টা পার্ট থাকে, ঠিক আছে? অফিসিয়ালি 6টা পার্ট থাকে। এবং এই 6টা পার্ট হচ্ছে কখনো পরীক্ষা আসবে না, কিন্তু তুমি এই 6টা পার্ট যদি মনে রাখতে পারো এবং এই 6টা পার্টকে আরো কমালে মেইনলি 4টা পার্ট আমরা বলতে পারি, ঠিক আছে? প্রথমেই উপরে তোমাকে অ্যাড্রেস লিখতে হবে, তুমি কোন জায়গা থেকে লিখছো, ঠিক আছে? এটা চিঠির একদম উপরে লিখতে হবে। এটা আগের নিয়মে টপ রাইটে লেখা হইতো। তারপরে ডেট লিখা হয়, ওয়েন ইউ আর রাইটিং, কবে তুমি চিঠিটা লিখছো। কারণ চিঠি পৌঁছাতে হচ্ছে 2-1 দিন সময় নেয়, 3 দিন সময় নিতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে যে পড়ছে সে যেন পড়ার পরে বুঝতে পারে যে চিঠিটা তুমি কবে লিখেছো। কারণ 2 দিনে অনেক রকমের ঘটনা হয়ে যেতে পারে, যেটা হচ্ছে চিঠির সাথে হয়তো বা সেটা সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তুমি চিঠিতে একরকম লিখেছো কিন্তু 2 দিন পরে দেখা গেল ঘটনা হচ্ছে অন্যরকম হয়ে গেছে 2 দিনে। বাট সে তখন বুঝতে পারবে আচ্ছা এটা তো 2 দিন আগে লেখা চিঠি। সো ডেট অবশ্যই ম্যাটার করে, অ্যাড্রেসটা অবশ্যই ম্যাটার করে, এগুলো আমার লাগবে। সেলুটেশন, তুমি কার বরাবর লিখছো, তাকে ঠিকমতো গ্রিটিং করা, তাকে ঠিকমতো অ্যাড্রেস করা, যে তুমি চিঠিটা আসলে কার বরাবর লিখছো। ডিয়ার রহিম, ডিয়ার করিম, ডিয়ার ফ্রেন্ড, ঠিক আছে? অথবা ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, তুমি যার কাছে লিখো তাকে ঠিকমতো সম্বোধন করতে হবে। তাহলে বোঝা যাবে চিঠিটা তুমি কার বরাবর লিখছো, ঠিক আছে? আর মেইন পার্ট হচ্ছে বডি, যে মেসেজটা তুমি লিখতে চাও, মেইন মেসেজ যেটা তুমি
মেইনলি লিখতে চাও, যেই জন্য তুমি চিঠিটা লিখছো, তুমি তার খোঁজ খবর নিচ্ছ, নাকি তুমি কোনো কিছু জানাচ্ছ, নাকি তুমি একটা রিপ্লাই লেটার লিখছো, তোমার কি লাগবে, তুমি কি জানতে চাচ্ছ, এভরিথিং এই বডি প্যারাগ্রাফে যাবে। এবং এইটাই হচ্ছে তোমার চিঠির মেইন মেসেজ। স্যার, ইয়েস স্যার। অ্যাড্রেস, ডেট ওগুলা কি ডান পাশে লিখবো নাকি বাম পাশে লিখবো? হ্যাঁ, এটা আমি স্যার বলে দিব। ঠিক আছে, আমরা এটা নিয়ে কিছুক্ষণ পরে আবার একটা যখন লেটার দেখাবো তখন ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে। স্যার, ওকে আর স্যার। ওকে, সো নাম্বার 5-এ হচ্ছে ক্লোজিং। ক্লোজিং মানে হচ্ছে এন্ডিং ওয়ার্ডস, মানে তুমি যে চিঠির শেষ প্রান্তে চলে এসছে, তখন তুমি যে ইতি, আমরা বাংলায় লিখি ইতি, ইংলিশে হচ্ছে ইউর লাভিং ফ্রেন্ড, ইউর সিনসিয়ারলি, ইউরস ফর এভার, এরকম টাইপের কিছু ফ্রেজ লিখি। তো এটা হচ্ছে ক্লোজিং। আর ক্লোজিং এর পর তোমাকে সিগনেচার করতে হবে বা তোমার নামটা লিখতে হবে। কারণ চিঠিটা কে লিখেছে, তুমি লিখেছো নাকি হচ্ছে অন্য কেউ লিখেছে, তোমার বাবা লিখতে পারে, তোমার মা লিখতে পারে, তোমার ছোট ভাই লিখেছে, না তোমার ছোট বোন লিখেছে। তো কথাগুলা কে বলছে, কাকে বলছে, এগুলা কিন্তু ম্যাটার করে। কারণ তুমি যে চিঠিতে কথাগুলো লিখলেই হবে না, কে কাকে বলছে সম্পর্কের উপরে ভিত্তি করে কথাগুলোর কি একটা মিনিং চলে আসে। অনেক কিছু আছে তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারবা, কিন্তু তুমি তোমার ফ্রেন্ডের বাবা কিংবা মাকে বলতে পারবা না। আবার তোমার ফ্রেন্ড তোমাকে বলতে পারবে, কিন্তু তোমার ফ্রেন্ডের ছোট ভাই কিংবা ছোট বোন তোমাকে আবার কিন্তু ওরকম কোনো কিছু ইনফরমেশন দিয়ে জিজ্ঞেস করতে পারবে না। সে তখন হয়তো বা জিজ্ঞেস করবে এইভাবে যে, মাই ব্রাদার ওয়ান্টেড টু নো ওয়ার ইউ আর স্পেন্ডিং ইউর উইন্টার ভ্যাকেশন। ধরো তোমার ফ্রেন্ডের ছোট ভাই বা ছোট বোন তোমার কাছে চিঠি লিখছে, তখন সে লিখবে যে আমার ভাই কিংবা বোন আহ কি জানতে চাচ্ছে, যে তুমি হচ্ছে শীতের ছুটিটা কোথায় কাটাবা। সো এই যে অ্যাড্রেস করা, কথাগুলা বলা, এগুলা কে কাকে বলছে এটা ম্যাটার করে। তো এই জন্য আমাদেরকে অ্যাড্রেস, সরি, স্যালুটেশন, স্যালুটেশন এবং সিগনেচার, এই দুইটা হচ্ছে এই জন্য আমার লাগবে। ক্লোজিং হচ্ছে চিঠি যে শেষ সেটা বোঝার জন্য লাগবে। ডেটার অ্যাড্রেস তো বলেই দিলাম কেন লাগে। আর বডি হচ্ছে আমার চিঠির মেইন মেসেজটা। তো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, এই যে চিঠিটা সবকিছু লেফট অ্যালাইন, এটা হচ্ছে মডার্ন রুল অফ রাইটিং এ লেটার। সব লেফট অ্যালাইন, কোনো কিছু হচ্ছে কি গ্যাপ দিয়ে শুরু করা যাবে না, একদম বাম দিকে সবকিছু ক্লিয়ারলি অ্যালাইন থাকবে। সো এইটা হচ্ছে আমার মডার্ন রুল অফ রাইটিং এ লেটার, এবং সবাই এভাবেই লিখবা। জাস্ট তুমি যেই জেলায় থাকো কিংবা যেই এলাকাটায় থাকো, ওই এলাকাটার নাম কমা দিয়ে তোমার জেলার নাম, তারপর হচ্ছে ডেট, ডেটের প্যাটার্নটা খেয়াল করো। 10 জানুয়ারি কমা 2026, মানে তারিখ, মাস, তারপর একটা কমা দিতে হবে। এটা কিন্তু পাংচুয়েশন মার্কস এর নিয়ম, যে তুমি প্রপারলি পাংচুয়েট করলা কিনা, এগুলো কিন্তু এখানে ম্যাটার করে ডেট লেখার সময়। তারপর হচ্ছে দেখো, চিঠিটা লিখছে হচ্ছে রিনা, কাকে লিখছে, নাজিফাকে। সো ডিয়ার নাজিফা, চিঠিটা স্টার্ট করলো। সো ফার্স্ট হচ্ছে আমার অ্যাড্রেস, তারপরে আসলো আমার ডেট, তারপরে আসলো আমার স্যালুটেশন। তারপরে দেখো যে ডেসক্রিপটিভ পার্টটা, এটা হচ্ছে একটা বডি। বডিতে হচ্ছে আমার দেখাই যাচ্ছে দুইটা প্যারাগ্রাফ, ঠিক আছে। আমার এই যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। তো তুমি চাইলে বডিতে দুইটা কিংবা তিনটা কিংবা একটা প্যারাগ্রাফেও তুমি বডি লিখতে পারো, কোনো অসুবিধা নাই। বাট আইডিয়ালি আমরা হচ্ছে দুইটা প্যারাগ্রাফ করি। ঠিক আছে, আইডিয়ালি আমরা কয়টা প্যারাগ্রাফ করি, দুইটা প্যারাগ্রাফ করি। ফার্স্ট প্যারাগ্রাফটার স্ট্রাকচারটা খেয়াল করো, প্রথম প্যারাগ্রাফে আমি কি কি লিখেছি, আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। ঠিক আছে, যে সর্বশক্তিমানের রহমতে আমি আশা করি তুমি ভালো আছো। সো শুরুতেই কিন্তু কাজের কথায় চলে যায় নাই, শুরুতে খোঁজ খবর নিচ্ছে বাসার সবাই ভালো আছে কিনা, বা চিঠিটা যে লিখছে কোন কনটেক্সটে লিখছে, কেন লিখছে, তুমি কেন চিঠিটা লিখছো, গোল কি, তোমার তোমার উদ্দেশ্যটা কি। ঠিক আছে, বা এই চিঠির হিস্ট্রিটা কি। তো হিস্ট্রি, কনটেক্সট বা তোমার গোল, তুমি যে যাদেরকে কাছে লিখছো তাদের খোঁজ খবর নেয়া, এই ধরনের জিনিসগুলো একদম শুরুতে চলে আসবে। তারপরে দেখো সে লিখছে যে আই রিসিভড ইউ লেটার আ ফিউ ডেজ এগো, আই এম সরি ফর দ্য লেট রিপ্লাই। সো খুব সুন্দর একটা ফিলার সেন্টেন্স, মানে তুমি একটা সেন্টেন্স এক্সট্রা লিখে এখানে লিখা গেছে, এবং এটা কিন্তু খুব মিনিংফুল একটা সেন্টেন্স, যে আমি দেরিতে লিখার জন্য দুঃখিত। ঠিক আছে, সো এই ধরনের সেন্টেন্স তুমি লিখতেই পারো, কোনো সমস্যা নেই। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হাউ টু স্টপ করোনা ভাইরাস, যে তোমার চিঠিতে তুমি জানতে চেয়েছিলে কিভাবে করোনা ভাইরাসটা কি করা যায়, আহ দূর করা যায় বা প্রতিকার করা যায়। আই এম টেলিং ইউ অ্যাজ মাচ অ্যাজ আই নো, আমি যতটুকু জানি ততটুকু তোমাকে বলছি। তারপরে এখানে লিখছে দেয়ার আর 4 মেইন ওয়েজ টু স্টপ করোনা ভাইরাস ফ্রম স্প্রেডিং। ফার্স্টলি, হাত ধোয়ার কথা বলা হচ্ছে। কখন আমরা হাত ধুবো, আফটার কামিং ফ্রম আউটসাইড, টাচিং এ পেট, তারপর হচ্ছে ব্লোয়িং আওয়ার নোজ। সেকেন্ডলি, সেকেন্ড পয়েন্ট বলছে
উই মাস্ট কভার আওয়ার নোজ অ্যান্ড মাউথ উইথ দ্য এলবো ওয়াইল স্নিজিং অ্যান্ড কফিং, অর্থাৎ আমাদের নাক ঢেকে রাখতে হবে হাঁচি বা কাশি দেওয়ার সময়। থার্ডলি, ফোর্থলি, সো অনেকগুলো পয়েন্ট বললো, বলার পরে শেষে বললো ইন দিস ওয়ে উই ক্যান স্টপ করোনা ভাইরাস ফ্রম স্প্রেডিং। মেইন কথাবার্তা শেষ। এইটা হচ্ছে আমার ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে কি কি গেল? ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে এই যে তুমি চিঠিটা লিখছো, ওয়েলবিং, যে তোমার ভালো থাকা কিংবা ভালো না থাকা, কেমন আছে, তোমার কি অবস্থা, এই জিনিসটা। আর সাথে হচ্ছে কি তোমার মেইন মেসেজ, এই জিনিসটা চলে যাবে কোথায়? এই জিনিসটা চলে যাবে হচ্ছে ফার্স্ট বডি প্যারাগ্রাফে। আর সেকেন্ড বডি প্যারাগ্রাফে কি আসে? নো মোর টুডে, আই রিকোয়েস্ট ইউ টু ফলো দিস রুলস টু স্টে সেফ, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, কিপ ইন টাচ। মানে হচ্ছে আজ আর নয়, আমি তোমাকে অনুরোধ করব এগুলা মেনে চলার জন্য, যেন করোনা ভাইরাসে তুমি আক্রান্ত না হও। আর আমার সালাম জানাবা তোমার বাবা মাকে, আর চিঠি লিখো। ঠিক আছে, কিপ ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ রেখো, বা এইখানে আমাকে লিখবে বা আমাকেও চিঠি লিখো, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, সো এই কথাটা, যে ফিনিশিং যে সেন্টেন্স গুলা, এগুলা যাবে আমার সেকেন্ড প্যারাতে। তুমি চাইলে এটা সেকেন্ড প্যারা না করে ফার্স্ট প্যারাতেও আমরা এটা লিখে দিতে পারতাম, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বাট আইডিয়ালি আমরা দুইটা প্যারা করি। এটা হচ্ছে দেখতে সুন্দর, এবং যে চিঠিটা পড়ছে তার কাছে জিনিসটা মিনিংফুল লাগে, যে একটা প্যারা শেষ মানে হচ্ছে আমার কথার একটা অংশ শেষ। তো শেষে অল্প কিছু কথা আছে মানে তোমার চিঠিতে এখন আর মেইন মেসেজটা থাকবে না, তুমি সেম আবার হচ্ছে গ্রিটিংস টিটিংস দিয়ে তুমি হচ্ছে শেষ করে দিবা। ঠিক আছে, শেষে হচ্ছে ক্লোজিং ইওর ফ্রেন্ড, কমা, তারপর হচ্ছে তোমার সিগনেচার, নাম। এখানে তুমি তোমার শুধু নামের ইনিশিয়াল একটা ওয়ার্ডও লিখতে পারো, দুইটা ওয়ার্ডও লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার। আর এইটুকু হচ্ছে আমার একটা চিঠির মাস্ট, মানে লিখতেই হবে এমন একটা অংশ। ঠিক আছে, সো খামের একটা ব্যাপার থাকে, যে আমরা কি এনভেলপ দিব কিনা। এনভেলপের ব্যাপারটা হচ্ছে অপশনাল, বাট তোমার যদি পরীক্ষা দেওয়ার পরে লিখার পরে যদি সময় থাকে, তাহলে তুমি এখানে একটা এনভেলপ এঁকে দিবা। এনভেলপের এখানে লিখবা হচ্ছে স্ট্যাম্প, মানে ডাক টিকেট। এখানে থাকবে হচ্ছে ফ্রম, বাম পাশে থাকবে হচ্ছে ফ্রম, তোমার নাম আর তোমার অ্যাড্রেস। আর এই পাশে থাকবে হচ্ছে টু, কার বরাবর লিখছো, সেম নেম এন্ড অ্যাড্রেস। তো সবসময় মাথায় রাখবা, বামে হচ্ছে ফ্রম থাকে, ডানে হচ্ছে টু থাকে। সো লেফট থেকে আমরা রাইটে যেভাবে লিখে লিখে যাই, ঠিক সেভাবেই হচ্ছে সিকোয়েন্সটা ফলো করবো আমরা। ঠিক আছে, এই এই এনভেলপটা, এটা হচ্ছে অপশনাল, এটা লিখতেই হবে এমন কোনো কথা নাই। পরীক্ষায় যদি এনাফ টাইম থাকে, যেটা থাকার কথা, অনেক সময় পরীক্ষায় মানে ইংরেজি পরীক্ষার জন্য এটা 1.5 আওয়ারই এনাফ। তো ওখানে তোমাদের হচ্ছে অনেক সময় পাচ্ছ। তো তোমরা হচ্ছে এটা পরীক্ষা শেষে যদি সময় পাও, এটা হচ্ছে দিয়ে দিবা। কিন্তু এটা ম্যান্ডেটরি না, এটা না দিলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, কার কার কোনো কোশ্চেন আছে একটু হ্যান্ড রেজ করো, আমি এখন একটু কোশ্চেন গুলো নেই। হ্যাঁ, মানহা বলো। মানহা, মানহা। স্যার করোনাভিয়াস মানে কি? করোনা ভাইরাস, কোভিড-19, যে রোগটা হচ্ছে গত 2019 সাল থেকে পুরা পৃথিবীতে 3-4 বছরের জন্য লকডাউন এন্ড এভরিথিং হইলো। এটা হচ্ছে এই কোভিড-19 হচ্ছে রোগটার নাম। আর এই রোগটা যে ভাইরাস দিয়ে হয়, এই ভাইরাসটার নাম হচ্ছে করোনা ভাইরাস। ঠিক আছে, বুঝতে পেরেছো মানহা? ওকে, জুবাইর। স্যার আমরা অনেক সময় যে হুম। এনভেলপ আঁকার সময় যদি স্যার এটা আমরা বিদেশে কোনো চিঠিতে পাঠাই, তখন স্যার একটা এয়ারমেল কথা লিখতে হয় না? স্যার এখন বিদেশে পাঠানোর ক্ষেত্রে স্যার কিভাবে এনভেলপটা আঁকবো স্যার, এটা যদি একটু বুঝাই দিতেন। এটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মানে বিদেশে স্যার থাকার ক্ষেত্র এটা অতটা ইম্পর্টেন্ট না। তুমি হচ্ছে ফ্রম এবং টু, এটা মেনশন থাকলে হবে। ঠিক আছে, আর এটা যদি লিখতে হয় তাহলে হচ্ছে তুমি স্ট্যাম্পের নিচে ব্র্যাকেটে লিখে দিতে পারো। কারণ মেইনলি স্ট্যাম্পটাই হচ্ছে তোমার যেটা অফিসিয়াল প্রুফ যে তুমি এই চিঠিটার পেছনে টাকা খরচ করেছো। তো এটা এয়ারমেল হতে হলে তোমাকে এই প্রপার স্ট্যাম্প লাগাতে হবে। তো স্ট্যাম্পের সাথে তুমি ব্র্যাকেটে এয়ারমেল কথাটা লিখে দিতে পারো যদি লিখতেই হয়। ঠিক আছে, বাট এটা না লিখলেও হবে। ঠিক ওকে আছে, স্যার। ওকে স্যার। ওকে। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে, হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, জারিফ বলো। স্যার এখানে কি বডিটা তিনটা প্যারায় লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে হচ্ছে এই যে ওয়েলবিং এর যে পার্টটা, আমরা যে শুরুতে ওয়েলবিংটা যে দেখেছি, এই ওয়েলবিং এর পার্টটা একটা প্যারায়
জাস্ট লাইক দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ, ছোট 2-3 লাইনে একটা প্যারা লিখতে পারো, তারপরে তোমার মেইন মেসেজ আরেকটা প্যারা লিখতে পারো, আবার শেষের যে 2-3 লাইন নো মোর টুডে ওই কথাগুলো আরেকটা প্যারা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আবার তোমার যদি বডি প্যারাগ্রাফে ওই যে মেইন মেসেজটাই তোমার অনেক অনেক কিছু, তখন মেইন মেসেজটাকেও তুমি আবার 2টা প্যারা ভাগ করে লিখতে পারো। ঠিক আছে? ওকে। হ্যাঁ, উমামা বলো। স্যার এখানে অ্যাড্রেস ডেট এগুলো স্যার অনেক সময় দেখেছি আমি ডান সাইডে থাকে। হুম, এটা ওল্ড নিয়ম, এটা পুরাতন নিয়ম, আগে আনসারে লেখা হইতো, বাট মডার্ন নিয়মে অ্যাপ্লিকেশন লিখো কিংবা লেটার লিখো, ফর্মাল ইনফর্মাল যাই লিখো, সব লেফট লাইন থাকে। ঠিক আছে, লেফট লাইনে লিখবা। ওকে স্যার। ওকে। অনিন্দ। স্যার এখানে কি স্ট্যাম্পটা মাস্ট লিখতে হবে? হ্যাঁ, স্ট্যাম্পটা মাস্ট, যদি এনভেলপ আঁকো স্ট্যাম্পটা অবশ্যই লিখতে হবে। মানে এনভেলপে আঁকছো কিন্তু স্ট্যাম্প দাও নাই, এটা করাটা ঠিক না। কারণ স্ট্যাম্পটাই হচ্ছে এনভেলপের মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্টস অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাড্রেসেস। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন লেটার রাইটিং নিয়ে? ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এখন আমাদেরকে পরীক্ষায় বলা হচ্ছে ক্লু দেয়া থাকবে। ঠিক আছে, তোমাদের লেটার রাইটিং হচ্ছে কি থাকবে, ক্লু থাকবে। এখন ক্লু গুলা হচ্ছে তোমরা সামনে তো একটা পরীক্ষা দিবা, তো আজকে তো মনে হয় বাংলা পরীক্ষা দিলা, তো সামনে হচ্ছে ইংলিশ পরীক্ষা দিবা, ওই ইংলিশ পরীক্ষা দেখবা যে ক্লুটা থাকে, তোমাদের বিগত বছর প্রশ্নগুলো আমি দেখছি ক্লু হিসাবে তোমাদেরকে দেয়া থাকে, পাংচুয়েশন মার্কস ঠিক মতো ইউজ করবা, ক্যাপিটালাইজেশন ঠিক মতো করবা। তো এগুলো আসলে ক্লু এর কিছু নাই, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল রুলস, এগুলো তুমি ফলো করো কিংবা না করো, তুমি হচ্ছে যদি ফলো না করো তোমার নাম্বার কেটে দিবে। তো ওখানে লেখা থাকুক বা না থাকুক ওগুলো আমাদের এমনি ফলো করতে হবে। ঠিক আছে? এখন ক্লু বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে তুমি চিঠির যে বিষয়বস্তু লিখবা, এই বিষয়বস্তুতে আসলে কি লিখবা। ঠিক আছে? সো ওই বিষয়বস্তু নিয়ে যদি ক্লু থাকে, যেমন হচ্ছে তোমাকে তোমার স্কুলের পিকনিক নিয়ে তোমার অন্য একটা ফ্রেন্ড তোমাকে জানতে চাইলো যে তোমার স্কুল পিকনিকে কি হয়েছিল, সো ওখানে ক্লুতে দেয়া থাকতে পারে ওয়ার হ্যাজ ইট টেকেন প্লেস, যে এটা কোথায় হয়েছে পিকনিকটা, তারপর হচ্ছে এনি কালচারাল অ্যাক্টিভিটিস ছিল কিনা, হোয়াট ওয়াজ দ্য ফুড, মানে খাবার কেমন ছিল, তারপর হাউ ডিড ইউ ফিল, এই ধরনের ক্লু থাকার সম্ভাবনা বেশি। যদি এই ধরনের ক্লু থাকে, প্রত্যেকটা ক্লু এর জন্য 2 লাইন করে লিখবা চিঠিতে, যেন মিনিমাম 2 লাইন থাকে। ঠিক আছে? চেষ্টা করবা কোনো ক্লু বাদ না দেওয়ার। যে ক্লু গুলো কোশ্চেনে মেনশনড আছে, যে পিকনিকটা কোথায় হয়েছে, পিকনিকে খাবার দাবার কি ছিল, পিকনিকে কারা কারা গিয়েছিল স্কুলের, হ্যাঁ তোমরা গিয়েছিলে নাকি টিচাররাও গিয়েছিল নাকি এমপ্লয়িজ যারা আছে তারাও গিয়েছেন, প্যারেন্টসরা গিয়েছেন কিনা। সো প্রত্যেকটা ক্লু এর জন্য একটু ডিটেইলে এলাবোরেটিভ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আর যদি তোমার মনে হয় যে একটা এক্সট্রা ইনফরমেশন লিখা যায় কিন্তু এটা তো ক্লুতে দেয় নাই, সমস্যা নেই, তুমি লিখে দিবা। ঠিক আছে? ইউ মে অ্যাড ইফ ইট সিমস অ্যাপ্রোপ্রিয়েট, তোমার কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে এই রুলস মানে এই ক্লুটা বা এই টপিকটা নিয়ে লিখা যায়, যে পিকনিকের একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, বা এই পিকনিকে হচ্ছে আমরা কিভাবে গেছি, বাসে গেছি নাকি আমরা স্কুল থেকে কাছেই পিকনিক স্পটে হেঁটে হেঁটে গেছি, তুমি এই ইনফরমেশনটা মেনশন করতে চাচ্ছ করে দিবা, কোনো সমস্যা নেই। বাট যে ক্লু গুলা দেয়া থাকবে ওই ক্লু গুলা যেন মাস্ট থাকে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে? আর অবশ্যই নিজের ভাষায় লিখবা, মুখস্থ করে লেটার ওই মুখস্থ প্যাটার্নে কোনো কিছু লিখতে যাবা না, কারণ প্রায় সময় দেখা যায় মুখস্থ লিখতে গেলে তুমি শুরুতে যেটা লিখেছো ওইটার সাথে শেষে গিয়ে এক্সট্রা ইনফরমেশন 2-একটা অ্যাড করে দিলে ওইটা হচ্ছে সামঞ্জস্যতা হারায় ফেলে। তো কি লিখছো টপ টু বটম মাথার মধ্যে গুছিয়ে চিন্তা ভাবনা করে লিখবা, যেন তোমার নিজের কথা বা নিজের ঘটে যাওয়া ঘটনা ওরকম ফিল হয় পড়ার পরে, জিনিসটা যেন হচ্ছে মুখস্থ কোনো কিছু না মনে হয়। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের মোটামুটি চিঠির জন্য যে ক্লু সেগুলা। হ্যাঁ, অনিন্দ, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার হুম, স্যার বলো। চিঠি কি শুধু এক পেজ লিখবো যে? চিঠি হচ্ছে যেহেতু 10 মার্কের, চেষ্টা করবা 2 পেজে লিখতে। ঠিক আছে? 1 পেজের বেশি লেখাটাই উচিত। ওকে? কারণ অনেক সময় তুমি হচ্ছে এটা নিয়ে আমি লাস্টে একটু বলবো যে পরীক্ষার যে সময়টা এটা প্রপারলি কিভাবে ইউটিলাইজ করবা। সো চিঠি চেষ্টা করবা হচ্ছে 2 পেজে লেখার। আর যদি এমন হয় যে এত বেশি কিছু আসলে লেখার নাই, তো তখন হচ্ছে 1.5 পেজ লিখবা। আর একদম যদি না হয় মিনিমাম তো 1 পেজ লিখতেই হবে, কারণ তোমার এটা 10 মার্ক, 10 মার্ক করার জন্য অ্যাটলিস্ট 1 পেজ তোমার লিখতেই হবে। আর যেহেতু সময় আছে, তুমি সেই সময়টা কাজে লাগাবা, চিন্তা ভাবনা করবা, প্ল্যান করবা বেশি করে। হ্যাঁ, প্ল্যান করে কন্টেন্ট মাথায় রেডি করে তারপরে লিখতে বসবা।
যেন অর্ধেক লিখার পরে মনে না হয় যে আরে শুরুতে তো এটা লেখা যেত। তোমাকে আগেই প্ল্যান করে ফেলতে হবে যে আমি কি লিখবো। ওই প্ল্যান অনুযায়ী লিখলে তুমি দেখবা যে ঠিকই 1.5 পেজ লেখা আসলে খুব কঠিন কিছু না। ঠিক আছে, জুবাইর বলো। স্যার আমরা যদি হুম। এখানে ক্লুতে স্যার দেওয়া আছে, এখন আমরা যদি স্যার ক্লু না মেনে আমাদের মতো স্যার একটা চিঠি লিখে দিই তাহলে কি স্যার নাম্বার পাবো? এইটা ম্যাটার করে। এটা ম্যাটার করে হচ্ছে তুমি যদি একটা ক্লু বাদ যায় সেক্ষেত্রে হয়তো বা খুব একটা সমস্যা নেই, কিন্তু ক্লু যেগুলা মেনশন থাকে, প্রথম কথা হচ্ছে কোন ক্লু গুলা মেনশন থাকে। ক্লু হচ্ছে এমন ইনফরমেশন গুলো দিয়েই ক্লু দেয়া হবে তোমাকে যে ইনফরমেশন গুলা না লিখলেই না। কথা বুঝছো? তো এইগুলো ইয়েস আসলে স্যার। বাদ দেওয়ার কোনো রকমের অপশন থাকে না। তুমি চাইলে ওগুলোর সাথে এক্সট্রা অ্যাড করতে পারো, বাট ওগুলা বাদ দেওয়াটা আমার মতে উচিত না। তুমি যদি দেখা যায় দুইটা ক্লু বাদ পড়ে গেছে, তখন জিনিসটা হচ্ছে কিন্তু টিচারের নজরে চলে আসতে পারে। সো যদি একটা ক্লু বাদ যায় দ্যাটস ফাইন, বাট এর বেশি যেন ক্লু বাদ না যায়। ঠিক আছে, অভ্র। আর আমাদের যে পরীক্ষা আছে এগুলার সলিউশন কবে দিবে? আহ স্যার। এটা স্যার আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে একটা টেক্সট দিলে আমি আপনাকে হচ্ছে ইনফরমেশনটা দিতে পারবো। ঠিক আছে। ওকে স্যার। ওকে। আচ্ছা, জারিফ। স্যার লেটার কি 3 পৃষ্ঠায় লেখা যাবে? লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 3 পৃষ্ঠাও লিখতে পারো, বাট একটা স্যার জিনিস মাথায় রাখবা, যত বেশি লিখবা তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। স্পেলিং মিস্টেক্স, পাংচুয়েশন, গ্রামাটিক্যাল মিস্টেক্স। সো সবকিছু মিলে একটু চিন্তা করবা যেন ভুল বেশি না হয়ে যায় বেশি লিখতে গিয়ে। ঠিক আছে। স্যার স্যার, আর ওকে। লেটার কি হুম। বাম সাইড থেকে শুরু করব না ডান সাইড থেকে শুরু করব? এটা কোনো মানে লেটারের জন্য কোনো অসুবিধা নাই, তবে বাম সাইড থেকে শুরু করা ভালো, যেন পৃষ্ঠাটা উল্টাতে না হয়। অ্যাপ্লিকেশন মাস্ট বাম সাইড থেকে শুরু করতে হয় খাতার, কিন্তু লেটারের জন্য এরকম ফিক্স কোনো কিছু নাই। লেটার তুমি হচ্ছে ডান সাইডে শুরু করলেও কোনো অসুবিধা নাই, বাট বাম সাইডে শুরু করা ভালো, যে পুরোটা জিনিস তখন টিচারের চোখের সামনে থাকে। আর তুমি 3 পেজ লিখলে তো তোমাকে অবশ্যই পৃষ্ঠা উল্টাইতে হবে, ওখানে তো আর কিছু করার নাই। ঠিক আছে। Yes, sir. হ্যাঁ, তাই বা বলো। তাই বা ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার রেকর্ডিং ক্লাসটা কি আপনারা দিবেন ক্লাস শেষে? রেকর্ডিং ক্লাস? হ্যাঁ, রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন। আপনি কি ক্যারেট ব্যাচের স্টুডেন্ট নাকি ফ্রি ক্লাস গ্রুপ থেকে ক্লাসে জয়েন করেছেন? ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস গ্রুপ থেকে, ঠিক আছে। রেকর্ডিং গুলো হচ্ছে ইউটিউবে পেয়ে যাবেন, আমি এটা গ্রুপে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। ঠিক আছে। ওকে। সাবরিনা, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার কিন্তু আমাদের স্কুল থেকে তো বলছে যে বাম সাইড থেকে অলওয়েজ শুরু করতে লেটার এবং ডান সাইডে শেষ করতে, অন্য পেজে না যাওয়ার কথা বলছে। হ্যাঁ, এটা একটা আইডিয়াল একটা নিয়ম আর কি। এটা হচ্ছে ধরো আসলে শুধুমাত্র এইটাই যেন হচ্ছে পৃষ্ঠা উল্টাতে না হয়, পুরো জিনিসটা যেন সামনে থাকে আর কি। এটার ধরো এখন তুমি ধরো কাউকে যখন চিঠি লিখবা, এখন তুমি কি 2টা পাতা নিবা, 2টা পাতা নিয়ে 2টা পাতার মাঝখানে মাঝখানে চিঠি লিখে তখন ওই 2টা পাতা পাঠাবা কাউকে? তুমি তো চিঠি লিখলে অবশ্যই একটা পাতা নিবা এবং ওই পাতা তো উল্টা এই চিঠি পড়তে হবে, তাই না? তো এইটা স্পেসিফিক্যালি পরীক্ষার খাতায় যেন হচ্ছে প্রেজেন্টেশনটা সুন্দর থাকে, এটা সেজন্য একটা বলা হয় আর কি। ঠিক আছে। এটা মাস্ট ফলো করতে হবে এমন কিছু না, তবে ফলো করলে এটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য ভালো। ঠিক আছে। তো চেষ্টা করবা বাম পাশে শুরু করার, কিন্তু যদি একদমই কিছু নাই হয়, সেক্ষেত্রে একটা পেজ ধরো তুমি কেটে আবার বাম পাশে গিয়ে শুরু করলা, এরকম করার দরকার নাই। ঠিক আছে। ওকে, প্রিয়তা হ্যান্ড রেজ করছিলা, কোনো কোশ্চেন? না, আমার কোশ্চেন ওইটাই ছিল আগের জন যেটা বলছে। আচ্ছা, 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 ঠিক আছে। সো আই হোপ সবার কোশ্চেন গুলো অ্যান্সার করা হয়েছে। সো আমরা হচ্ছে কিছু ফ্রেজ দেখি চিঠিতে আসলে কি কি লেখা যেতে পারে। হ্যাঁ, এই ফ্রেজ গুলো হচ্ছে আরো জানতে পারবা যদি বইয়ে এক্সাম্পল পড়ো, যার কাছে যে গ্রামার বইটা আছে গ্রামার বই থেকে একটু লেটার গুলো পড়বা, তাহলে আরো এরকম শিখতে পারবা। সো ওপেনিং লাইন্স মানে তুমি সেলুটেশনের পরে ডিয়ার করিম, ডিয়ার রহিম, ডিয়ার ফ্রেন্ড এর পরে তুমি কি লিখবা? আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল, মানে আমি আশা করি চিঠিটা তোমার হাতে ঠিকঠাক ভাবে পৌঁছেছে। আই এম রাইটিং টু লেট ইউ নো, মানে কি নিয়ে তুমি লিখতে চাচ্ছ সেটা। তারপর হচ্ছে আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, এটা লিখতে পারো। কানেক্টিং আইডিয়াস মানে তুমি যে চিঠির মেইন ব্যাপারটা লিখছো, ওখানে কি লিখছো? ফার্স্ট, দেন, আফটার দ্যাট, ফাইনালি। ঠিক আছে। এগুলোর মতো আরো অনেক কানেক্টিং ওয়ার্ডস আছে যেগুলোকে হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস বলে। নেভার, নেভার দ্য মোর, তারপর হচ্ছে নেভার দ্য লেস, তারপর হচ্ছে ধরো
এন্ড, বাট, অর, তারপর হচ্ছে সো, বিকজ, এই ধরনের যে রিলেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে কনজাংশন যে ওয়ার্ড গুলো আছে, সিন্স, তারপরে এই ধরনের যে কানেক্টিং ওয়ার্ড গুলো যেগুলো হচ্ছে আইডিয়া কানেক্ট করে, একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার মধ্যে কি একটা ব্রিজ হিসেবে কাজ করে, একটা সম্পর্ক বোঝায়। তো এই ধরনের ওয়ার্ড দিয়ে তুমি তোমার পয়েন্টের পরে পয়েন্ট লিখে যেতে পারো। ক্লোজিং লাইন্স হচ্ছে শেষে যেটা লেখা হয়, যে আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, মানে তোমার কাছ থেকে জানতে চাই আমি আরো, বা আশা করছি তুমি আরো আমাকে লিখবা, এই ধরনের কথাটা ইংরেজিতে বলা হয় আই এম লুকিং ফরওয়ার্ড টু সামথিং, যে আমি আশা করি এই জিনিসটা সামনে হবে, বা তুমি আমাকে আরো লিখবা। প্লিজ রাইট ব্যাক সুন, দ্রুত আমাকে লিখবে। উইথ বেস্ট উইশেস, ইয়োর্স লাভিংলি। ঠিক আছে, তোমার স্নেহের, তোমার ভালোবাসার, কিংবা হচ্ছে ইতি, এই ধরনের কথাটা হচ্ছে এটা। উইথ বেস্ট উইশেস, ইয়োর্স লাভিংলি, উইথ রিগার্ডস, এই ধরনের কথাবার্তা হচ্ছে দিয়ে আমরা পরে সিগনেচারটা করি। ঠিক আছে, তো এই ধরনের ফ্রেজ গুলা বেশি বেশি এক্সাম্পল বাসায় পড়বা, পড়লে দেখবা বিভিন্ন চিঠি থেকে বিভিন্ন রকমের ফ্রেজ শিখতে পারবা, এবং এই ফ্রেজ গুলাই হচ্ছে মোটামুটি কয়েকটা ইউজ করবা চিঠির মধ্যে। ঠিক আছে, তাহলে তো তোমার চিঠিটা সুন্দর হবে পড়তে। আচ্ছা, তাই বা ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার ফিজ কি? ফ্রেজ হচ্ছে স্যার ছোটখাটো ফিজ কথা। কি? ফ্রেজ হচ্ছে ছোটখাটো কথা, যেটা হচ্ছে মানে কমপ্লিট একটা সেন্টেন্স না, কিন্তু কয়েকটা ওয়ার্ড মিলে একটা মিনিং বোঝাচ্ছে। যেমন হচ্ছে যে আই এম রাইটিং টু লেট ইউ নো, মানে আমি এটা জানানোর জন্য তোমাকে লিখছি যে, তো এটা তো একটা কমপ্লিট সেন্টেন্স না, এই জন্য এটাকে ফ্রেজ বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। জি। সো তারপর স্যার এইটা, হুম, বলেন। সেকেন্ড নাম্বারে যে সেকেন্ড নাম্বারে যে বলেছে আপনার ফার্স্ট দেন এগুলো কোন সময় বসবে কোন ওয়ার্ডের সামনে এটা একটু বললে ভালো হতো। এটা যেমন ধরো আমি হচ্ছে আমাদের এক্সাম্পলটায় যাই, আমি আমাদের এক্সাম্পলটায় যদি যাই, কোথায়, এই যে এক্সাম্পলটা দেখো। এই এক্সাম্পলে হ্যাঁ, এই এক্সাম্পলে দেখো যে আমাদের আহ এই যে ফার্স্টলি একটা ওয়ার্ড আছে, তারপরে এই জায়গায় হচ্ছে সেকেন্ডলি, তারপর হচ্ছে সেকেন্ডের নিচে দেখো এখানে থার্ডলি, তারপর হচ্ছে এখানে একটা আছে ফোর্থলি, তারপরে এখানে দেখো ইন দিস ওয়ে। তো এইগুলাই হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস গুলা, এইগুলাই হচ্ছে আইডিয়াকে কানেক্ট করে। মানে তোমার চিঠিটা পড়তে হচ্ছে এটাকে ন্যাচারাল লাগে, এবং চিঠিটা মিনিংফুল হয় আরো। তুমি ফার্স্টলি সেকেন্ডলি এই ওয়ার্ড গুলো যদি বাদ দিয়ে দাও সমস্যা নাই, কিন্তু পড়ার পরে দেখবা তোমার কাছে মনে হবে যে একটু বোরিং ফিল হবে, যে কোনো মাইলস্টোন নাই, খালি ইনফরমেশন আসছে আসছে আসছে, একের পর এক ইনফরমেশন আসছে। সো জাস্ট টু কিপ ইট ইন্টারেস্টিং আমরা এই ট্রানজিশনাল ওয়ার্ডস গুলো ইউজ করি। ঠিক আছে, জি। ওকে। সো আমরা ক্লু গুলো দেখলাম, ফ্রেজ দেখলাম, এবার আসো কম্পোজিশন। ঠিক আছে, আচ্ছা জুবাই, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার একটু আগে যে আপনি ক্লোজিং লাইন্স দিয়েছিলেন না, সেখানে হুম, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ওইটা কি দেখাবো আমি? আচ্ছা, মিউট হয়ে গেছে তুমি, হ্যাঁ বলো। স্যার এখানে যে লিখেছেন উইথ বেস্ট উইশেস অথবা ইউর্স হুম লাভিংলি, স্যার হুম, ইউর্স লাভিংলি অর্থ কি? এটা হচ্ছে তোমার স্নেহের, তোমার ভালোবাসার, এরকম আর কি, এরকম বোঝায়। মানে আর তোমার স্যার সাথে যে যাকে চিঠিটা লিখছো তার সাথে যে তোমার সম্পর্ক হচ্ছে ইনফর্মাল, সেটা বোঝায় আর কি। ফার্স্টে যে একটা লিখেছেন আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং হিয়ারিং ফ্রম ইউ, ফ্রম ইউ, এটা স্যার মানে কি? এটার মানে হচ্ছে যে আমি আশা করি তোমার কাছ থেকে আরো কিছু জানতে পাবো এই সম্পর্কে। ঠিক আছে, বা Yes, তোমার স্যার। কথাবার্তা আমি জানতে পাবো, বা তোমার চিঠি পাবো, এরকম একটা মিনিং থেকে লিখে আর কি। লুকিং ফরওয়ার্ড টু মানে হচ্ছে আমি আশা করছি। ঠিক আছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ধরো আমার তোমার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করা হলো নেক্সট উইকে, তখন আমাদের কথাবার্তা শেষ হয়ে গেলে আমি তোমাকে বলবো আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য মিটিং উইল হ্যাভ নেক্সট উইক, যে আমি ওই মিটিং এর জন্য আশায় আছি, এরকম আর কি। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। সো আসো কম্পোজিশন। কম্পোজিশন হচ্ছে একটা টপিক সম্পর্কে আহ, একটা পিস অফ রাইটিং, এবং এটা প্যারাগ্রাফের সাথে পার্থক্যটা কি, প্যারাগ্রাফ একটা প্যারা লিখতে হয়, কম্পোজিশন হচ্ছে কয়েকটা প্যারায় লেখা যায়, মানে তুমি প্যারাগ্রাফ ভাগ করতে পারবা। প্যারাগ্রাফের সাথে কম্পোজিশনের এটাই হচ্ছে পার্থক্য, এবং কম্পোজিশন আকারে একটু বড় হয় প্যারাগ্রাফের চেয়ে। সো প্যারাগ্রাফে তুমি যে জিনিসটা হয়তোবা ওয়ান পেজে লিখছো, ওইটাই তোমাকে সাব টপিক গুলো একটু ডিটেইলে লিখে লিখে প্যারা প্যারা করে লিখতে হবে। ঠিক আছে,
সো কম্পোজিশন ইউজুয়ালি 200 থেকে 250 ওয়ার্ডস এর মধ্যে হয়, অর্থাৎ মিনিমাম 2 পেজ, ম্যাক্সিমাম তুমি 3 পেজ 4 পেজেস লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় 2 রকমের কম্পোজিশন আসতে পারে, একটা হচ্ছে ফ্রি রাইটিং আর একটা হচ্ছে কোশ্চেন গাইডেড। যেটাই আসুক তোমাদের অ্যান্সার করার যেই প্যাটার্ন বা অ্যান্সার করার যেই প্রসেস সেম। সো এটা নিয়ে এত ইয়ে হওয়ার কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই। ফ্রি রাইটিং মানে হচ্ছে জাস্ট তোমাকে টপিকটা বলে দিবে যে তুমি একটা প্যারাগ্রাফ লিখো, ইওর ফেভারিট সিজন, শেষ, এতটুকুই। আর কোশ্চেন গাইডেড হচ্ছে তোমাকে বলে দিবে যে রাইট এ কম্পোজিশন অন ইওর ফেভারিট সিজন, এন্ড নিচের কোশ্চেন গুলো থেকে তুমি হেল্প নিতে পারবে, এরকম কিছু একটা বলে তোমাকে কিছু কোশ্চেন দেওয়া হবে যে হোয়াট ইজ দ্য সিজন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিজন, হ্যাঁ, তারপরে ধরো হাউ ইজ দ্য নেচার লাইক ডিউরিং দিস সিজন, যে প্রকৃতিটা কেমন থাকে। তারপর হচ্ছে আর দেয়ার এনি স্পেশাল ফুডস দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইন দিস সিজন, যে এই সিজনে আমরা কোনো স্পেশাল ফুড পাওয়া যায় কিনা। তারপর হচ্ছে ধরো আর দেয়ার এনি ব্যাড ইফেক্টস অথবা ব্যাড সাইডস অফ দিস সিজন, যে এই ঋতুর কোনো খারাপ দিক আছে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে এই ধরনের 3-4টা কোশ্চেন থাকবে, যে কোশ্চেন গুলো থেকে তুমি হচ্ছে কি লিখবা, এই কম্পোজিশনটা লিখবা। এখন কম্পোজিশন আমাদের হচ্ছে যেটা করতে হয়, যে আমাদেরকে কম্পোজিশনের আগে অবশ্যই একটু টাইম নিতে হয়, কম্পোজিশন প্ল্যান করতে হয়, কারণ লেটার তো একটা ছোট একটা জিনিস। সো লেটার তুমি হচ্ছে জাস্ট স্টার্ট করে অন দা ফ্লাই তুমি লিখে ফেলতে পারবা, কিন্তু কম্পোজিশন কখনোই হচ্ছে জাস্ট কোশ্চেন দেখে লিখা শুরু করে দেওয়া উচিত না। তোমাকে অবশ্যই 5 মিনিটস চিন্তা করতে হবে, জাস্ট কলম ছেড়ে দিয়ে তুমি জাস্ট চিন্তা করবা। ঠিক আছে, তুমি কি করবা, তুমি জাস্ট চিন্তা করবা যে আমি এখানে কি কি লিখবো। তোমাকে ক্লু দেয়া থাকুক কিংবা ক্লু দেয়া না থাকুক, ক্লু যদি দেয়া না থাকে কোশ্চেন, মানে কোশ্চেন যদি গাইডেড কোশ্চেন গুলো যদি না দেয়া থাকে প্রশ্নে, তুমি নিজেই কোশ্চেন গুলা বানাবা যে তুমি কি কি নিয়ে লিখবা। যেমন তোমাকে যদি যে সিজন নিয়ে বলে, সো তোমার মাথায় রাখতে হবে যে আমাকে সিজন নিয়ে বলছে, সো আমি ইন্ট্রোডাকশন হচ্ছে আমি বলবো যে হ্যাঁ, সব মানুষেরই ফেভারিট সিজন থাকে, আমার এরকম একটা ফেভারিট সিজন আছে, আমার ফেভারিট সিজন হচ্ছে উইন্টার, এবং উইন্টারটা হচ্ছে ইউজুয়ালি ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর এই টাইমে থাকে, বা ডিসেম্বর জানুয়ারি এই টাইমে থাকে। জাস্ট ইন্ট্রোডাকশন, তোমার টপিক সম্পর্কে তুমি জানাই দিলা। তারপরে হচ্ছে তুমি চিন্তা করবা তুমি আমি এখন তাহলে উইন্টার নিয়ে কি লিখবো, যে উইন্টারের ইউনিক ক্যারেক্টারিস্টিক্সটা কি, এটা নিয়ে আমি একটা প্যারা লিখবো। যে উইন্টারে অনেক শীত পড়ে, টেম্পারেচার কমে যায়, এবং চারপাশে হচ্ছে কুয়াশা হয়ে কোনো কিছু দেখা যায় না, বা এই ইউনিকনেসটা হচ্ছে কি, বা আমি অন্যভাবে বলতে গেলে ন্যাচারাল বিউটি, যে শীতের প্রকৃতির যেই সৌন্দর্যটা, এইটা নিয়ে তুমি একটা প্যারা লিখবা। তারপরে তুমি চিন্তা করলা যে আমি এটাতে কি কি ফুড পাওয়া যায় সেগুলো নিয়ে লিখবো। এই যে পিঠা পাওয়া যায়, খেজুরের রস পাওয়া যায়, হ্যাঁ, উইন্টারে আমরা সাধারণত স্কুল কলেজে আমরা একটা ছুটি পাই, ওখানে আমরা হচ্ছে এই ছুটিতে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই, এবং গ্রামের উইন্টার খুবই সুন্দর। তুমি আহ এই যে ক্রপ ফিল্ড যেটা বলে, হ্যাঁ, যে ধান ক্ষেত পেডি ফিল্ডে তুমি ঘুরতে পারবা, বিভিন্ন রকমের টাটকা খেজুরের রস খেতে পারবা। তারপর হচ্ছে উঠানে বসে যে পিঠা বানায় খাওয়ায় যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, ওইরকম একটা পরিবেশে। তো এই ধরনের কথাবার্তা গুলা তুমি একটা প্যারায় লিখলা, চিন্তা করলা। তারপরে ধরো চিন্তা করলা যে সাফারিংস নিয়ে তুমি আরেকটা প্যারা লিখলা, যে উইন্টারে যতই আমাদের ঘুমাইতে অনেক আরাম লাগে কম্বলের নিচে, তারপর হচ্ছে ওয়েদার অনেক সুন্দর থাকে, তারপর হচ্ছে আমাদের খাবার দাবার অনেক মজার মজার খাবার পাওয়া যায়, এগুলো তো গেল। এগুলোর পাশাপাশি তুমি সাফারিংস নিয়ে লিখবা। সাফারিংসটা কি, মাঝে মাঝে ঠান্ডা অনেক বেড়ে গেলে যারা পুয়ার পিপল যারা আছে, তারা হচ্ছে কি ঠান্ডায় কষ্ট পেয়ে মারা যায়। শীত, তারপর হচ্ছে উইন্টার ডিজিজ যেগুলা, কোল্ড, কমন কোল্ড যেটা, হ্যাঁ, সিজনাল ফিভার, ভাইরাল ফিভার, এগুলো হচ্ছে তখন বেড়ে যায়। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু একটা সাফারিংস হিসেবে এই সিজনের সাথে থাকে। তো এইগুলো থেকে আমাদের কি করতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে, আমাদের লাইফস্টাইল ওভাবে করতে হবে যেন ওই জিনিসগুলো আমাদেরকে এফেক্ট না করে। সো তুমি প্রবলেমস নিয়ে আরেকটা প্যারাগ্রাফে আলোচনা করলা, লাস্টলি তুমি কনক্লুশন টেনে দিলা। এই যে প্ল্যানিংটা, যে আমি ইন্ট্রো, তারপর হচ্ছে আমি ন্যাচারাল বিউটি নিয়ে লিখবো, তারপর আমি ফুড এন্ড এন্টারটেইনমেন্ট নিয়ে লিখবো, তারপর হচ্ছে আমি এই উইন্টার সাফারিংস নিয়ে লিখবো, তারপর হচ্ছে আমি কনক্লুশন নিয়ে লিখবো। এটা কিন্তু যে কোনো কম্পোজিশন নিয়ে তোমাকে এই প্ল্যানটা করতে হবে পরীক্ষায়, এবং এই প্ল্যান করার জন্য আলাদা সময় রাখতে হবে। মানে তুমি লিখবা না ওই টাইমে কাগজে কিছু, খাতায় কিছুই লিখবা না, তুমি আগে শুধু প্ল্যানই করবা কি কি লিখবা। তারপর হচ্ছে তুমি এই যে যেই পয়েন্ট গুলো তোমার যদি মনে হয় যে এই পয়েন্টটা আমি পরে ভুলে যেতে পারি, যেমন ফুডের মধ্যে আমি হচ্ছে পিঠার কথা লিখলাম, হ্যাঁ, তারপর হচ্ছে ডেট জুসের কথা লিখলাম, এরকম শর্ট নোট দিয়ে দিয়ে তুমি শর্ট পয়েন্ট কিছু বানিয়ে রাখতে পারো। এটা হচ্ছে কোনো একটা প্রশ্নের একটা কোনায় বা খাতার একটা কোনায় পেন্সিল দিয়ে এই নোটটা করে নিবা, যেন এই নোটটা দেখে দেখে তুমি সেন্টেন্স মেক করে করে লিখে যাইতে পারো কম্পোজিশনটা।
ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো এই স্ট্রাকচারটা নিয়ে তোমার প্ল্যান করতেই হবে, এবং এই স্ট্রাকচারের মধ্যে মোস্টলি কি থাকবে? নাম্বার ওয়ান, একটা ইন্ট্রো থাকতেই হবে। নাম্বার টু, বডি। বডি হচ্ছে এই যে 3টা প্যারাগ্রাফ, আমি কি বলেছিলাম, যদি তোমার মেইন মেসেজ বা বডিতে যদি অনেক অনেক কিছু লিখার থাকে, তখন তুমি বডি প্যারাগ্রাফকে মাল্টিপল ভাগ করতে পারবা। এবং দেখো, আমি বডি প্যারাগ্রাফকে ন্যাচারাল বিউটির একটা ভাগ রেখেছি, একটা প্যারা, ফুড এন্ড এন্টারটেইনমেন্টের জন্য একটা প্যারা রেখেছি, সাফারিংস এর জন্য আরেকটা প্যারা রেখেছি, আর থার্ডলি হচ্ছে আমি কনক্লুশনের জন্য আরেকটা প্যারা রাখবো। সো মিনিমাম এই 3টা প্যারা, আর বেশি হলে বেশি হতেই পারে 4টা 5টা 6টা, তখন মাঝখানে যে বডি প্যারাগ্রাফ সেটা হচ্ছে ভাগ হইতে থাকবে। ঠিক আছে? সো এই স্ট্রাকচার ফলো করে হচ্ছে তোমাকে লিখতে হবে, এবং কমপ্লেক্স সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। তুমি যেটা জানো, তুমি যেটা লিখতে চাচ্ছ, সেটা খুব সহজ সহজ সেন্টেন্সে ক্লিয়ারলি তুমি সেই ইনফরমেশন গুলো দিয়ে যাবা। কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলে এখানে ভুল হয়, যেহেতু কম্পোজিশনটা অনেক বড় একটা জিনিস, এখানে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গিয়ে ভুল বেশি করলে তোমার নাম্বারটা আলটিমেটলি কমে যাবে। তো তোমাকে এখানে সহজ সেন্টেন্স দিয়ে দিয়ে সুন্দর করে করে লিখে 3 পেজ বা 4 পেজ তুমি কম্পোজিশনটা লিখবা। ঠিক আছে? অ্যাটলিস্ট 2 পেজ লিখতেই হবে। 2 পেজের মানে ওভার লিখতে পারলে হচ্ছে ভালো, কারণ 2 পেজ পর্যন্ত লিখলেও সেটাকে একটা প্যারাগ্রাফের মতো ফিল হয়। সো চেষ্টা করবা মিনিমাম 2 পেজ লিখার, 3 থেকে 4টা প্যারাগ্রাফ দিয়ে। আর তার চেয়ে বেশি যদি লিখতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম, লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এখন একটু কোশ্চেন নেই। অভ্র, আর পরীক্ষায় কি কম্পোজিশন আসবে নাকি প্যারাগ্রাফ আসবে? কম্পোজিশন আসবে। আপনাদেরকে বলা হচ্ছে কম্পোজিশন। কোনো কারণে যদি পরীক্ষায় কম্পোজিশন ওয়ার্ডটার জায়গায় প্যারাগ্রাফ ওয়ার্ড থাকে, তখন এই সেম জিনিস কিন্তু কোনো প্যারা করে লিখতে পারবা না। বুঝা গেছে? ওকে প্যারাগ্রাফে স্যার। তুমি প্যারা করলেই নাম্বার মাইনাস খাবা কিন্তু। সো কোনোভাবেই যদি প্যারাগ্রাফ থাকে কোশ্চেনে, কোশ্চেন ভালো মতো পড়বা। তোমাদেরকে যে কারিকুলাম পাবলিশ করা হয়েছে এনসিটিভি থেকে, ওইখানে লেখা আছে তোমাদেরকে কম্পোজিশন আসবে, শর্ট কম্পোজিশন। সো কম্পোজিশন হচ্ছে কালেকশন অফ প্যারাগ্রাফস। তো সেখানে প্যারাগ্রাফ ভাগ করতেই পারবা, বাট যদি প্যারাগ্রাফ চলে আসে পরীক্ষায়, সেক্ষেত্রে এক প্যারায় লিখতে হবে প্যারাগ্রাফ। আচ্ছা, তাই বা? স্যার হুম। এখন যে আমাদের স্কুল বা বাসায় যে আমরা কম্পোজিশন পড়ছি তার তো আপনার প্যারা প্যারা না, হুম। যেমন পয়েন্ট করে রচনায় যেরকম পয়েন্ট করে লেখা থাকে ওইরকম কি লেখা আহ লাগবে? এটা লেখাটা মানে লিখলে ভালো। কম্পোজিশন সাধারণত প্যারা প্যারা করে লিখতে হয়। ঠিক আছে? বাট প্যারা না করলেও এটা যে কম্পোজিশন হবে না ব্যাপারটা এমন না, এটা কম্পোজিশন হবে, কোনো সমস্যা নেই। বাট প্যারা করে লিখলে এটা দেখতে সুন্দর মনে হয় আর কি। ঠিক আছে? তখন জিনিসটা বোঝা যায় পড়তে, যে তুমি এক একটা টপিক নিয়ে এক একটা প্যারা লিখছো। বাট প্যারা না করলেও কম্পোজিশন অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে তুমি যদি প্যারাগ্রাফে প্যারা করো, এটা হচ্ছে একমাত্র অসুবিধা, এছাড়া আর কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কম্পোজিশনটা শুধু যদি এক পৃষ্ঠা লিখি তাহলেও হবে? কম্পোজিশন তো স্যার 1 পৃষ্ঠা শুনে কম হয়ে যায়, আর একটু বাড়ায় লিখবেন। হ্যাঁ, মিনিমাম 2 পেজ লেখার চেষ্টা করবেন। ঠিক আছে? কারণ অনেক সময়। ওকে, রিদিমা। তারপর হ্যাঁ, বলো বলো। কম্পোজিশনে কিছু প্রশ্ন থাকবে, আপনি যেন বললেন কম্পোজিশন দুই ধরনের থাকবে, একটা হুম। ডাইরেক্ট প্রশ্ন করবে আর আরেকটা কিছু প্রশ্ন ক্লু দেবে। তার এখানে ক্লু দুই তিনটা যদি আমরা মিস করি বা তার সম্পর্কে আমরা জানি না তাহলে কিছু হবে? হ্যাঁ, যেটা একদমই জানো না এরকম ক্লু সাধারণত দিবে না। হ্যাঁ, তোমাদেরকে কখনোই এমন কোশ্চেন করবে না যেটা সম্পর্কে তুমি জানো না। কারণ তোমাকে এরকম দিবে না যে ধরো মিডল ইস্টের যুদ্ধ সম্পর্কে কিছু একটা লিখো বা কম্পোজিশন লিখো, তোমাদেরকে এরকম কোনো টপিক দিবে না। তোমাদেরকে এমন কোনো টপিকই দিবে যেটা হচ্ছে খুব সহজ কোনো টপিক, যেটা তোমাদের জন্য সুইটেবল। ঠিক আছে? তোমার কনফিডেন্সটা রাখবে এই জায়গায় যে তুমি যদি না পারো, তোমার ধরে নিতে হবে পরীক্ষার হলে আর কেউ পারে না। সো যেটা আসবে সেটা তুমি পারবা, এখানে কোনো টেনশন নেই। ক্লু যেগুলো দিবে, কোনো ক্লু মিস করা যাবে না। ক্লু সবগুলো মেনশন করে করে লিখবা, কারণ এটা কম্পোজিশন। টিচার হচ্ছে তোমাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্যই একটা একটা সেকশন এক্সপেক্ট করবে যে তুমি এই কোশ্চেনটা টাচ করছো। ঠিক আছে? কম্পোজিশনে ক্লু বাদ দেওয়ার কিছু নেই, অবশ্যই ক্লুটা লিখবা ক্লু নিয়ে। ঠিক আছে? ওকে, মইনুদ্দিন, বলো। স্যার অনেক সময় দেখা যায় কোশ্চেন পেপারে প্যারাগ্রাফের জন্য হুম। আবার আপনার কোশ্চেন দেয়, আবার অনেক সময় কোশ্চেন দেয় না। যখন কোশ্চেন দেয় তখন কি আমরা কোশ্চেনের অনুসারে যে একটা সিরিয়ালটা কোশ্চেন মেনটেন করা। হুম। আরেকটা কোশ্চেনের জন্য আরেকটা প্যারা ওইরকম করে লিখবো? হ্যাঁ, কম্পোজিশনে প্যারা করবা, প্যারাগ্রাফে প্যারা করবা না, বাট কোশ্চেনের অ্যান্সার গুলো সিরিয়ালি দিয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা স্যার, যদি প্রশ্ন না থাকে? প্রশ্ন না থাকলে যে তুমি প্ল্যান করবা, তুমি প্ল্যান করে কোশ্চেন বানাবা, মনে মনে স্ট্রাকচারটা রেডি করবা, স্ট্রাকচারটা রেডি করে পরে লিখবা।
আচ্ছা বুঝতে স্যার পেরেছো? মিনিমাম কত পেজ লিখতে হবে? এই যে 2 পেজ বললাম মিনিমাম। আর প্যারাগ্রাফ আসলে? প্যারাগ্রাফ আসলো 2 পেজ, 1.5 থেকে 2 পেজ। কম্পোজিশনের মিনিমামটাই হচ্ছে 2 পেজ, আর প্যারাগ্রাফের মিনিমাম হচ্ছে 1 পেজ। ঠিক আছে? ওকে আর যেহেতু সময় আছে একটু বেশি বেশি করে লিখবা। ওকে, শায়রিনা বলো। স্যার আমাদের স্কুলে তো বলছে এগুলো প্যারাগ্রাফের মতো লিখতে, আর মিনিমাম 1 থেকে 1.5 পেজ লিখলেই হবে বলছে। হ্যাঁ, এইগুলা আসলে কোনোটাই কোনো স্পেসিফিক, এটা ধরো কোনো নিয়ম নাই যেটা তোমার মেনটেন করতেই হবে। হ্যাঁ, যদি এক প্যারায় লিখতে বলে এক প্যারায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট কম্পোজিশন যতক্ষণ পর্যন্ত বলছে, তুমি চাইলে এটাকে প্যারাগ্রাফে ভাগ করতে পারবা, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? বাট এক প্যারায় লিখলে অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, তুমি এক প্যারায় লিখতে পারো পুরোটা কম্পোজিশন। 1.5 পেজ লিখো, কোনো সমস্যা নেই। ভুল টুল না করলে 1.5 পেজে অনেক ভালো মার্কস পাবা। ঠিক আছে? বাট কম্পোজিশন যেহেতু একটু বড় লিখতে হয়, তো সেক্ষেত্রে 1.5 পেজ 2 পেজ অ্যারাউন্ড এতটুকু মেনটেন করাটা জরুরি আর কি। ঠিক আছে? তারপরে তুমি যদি বাড়ায় লিখতে পারো, সেটা দ্যাটস ফাইন। মানহা। স্যার কনক্লুশনটা আবার বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, কনক্লুশনটা নিয়ে আমরা একটু পরে আবার কথা বলবো এটা নিয়ে। ঠিক আছে? জারিফ। স্যার কম্পোজিশনের প্যারার মধ্যে কি ফাঁক দিয়ে লিখতে হবে? হ্যাঁ, ওইরকম গ্যাপ না, তুমি জাস্ট যে লাইনটা শেষ করছো ওই লাইনের পরের লাইন থেকে শুরু করলেই হবে, অত গ্যাপ দেওয়ার দরকার নাই। এটা এমনি চোখে পড়বে যে তুমি যে একটা স্যার লাইন ব্রেক আর দিয়ে আর যদি একটা লাইন স্টার্ট করেছো। 5টা প্রশ্ন করে তাহলে কি সেখানে মানে বাড়ায় 10টা বাক্য লেখা যাবে? হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি 2-3 লাইন করে লিখতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। ওকে, মেহনাজ। স্যার আমাদেরকে কি আপনি যে বলছেন প্যারা লিখতে হবে, প্যারার নাম লিখে কোলন দিয়ে কি লিখতে পারবো? না না না, ওইরকম টাইটেল দিও না। ওরকম টাইটেলটা আমরা সাধারণত বাংলা রচনায় ফলো করি, বাট ইংলিশ কম্পোজিশনে এই স্টাইলটা ফলো করা হয় না। ঠিক আছে? আচ্ছা ওকে, খালিদ। স্যার হুম, আজকে কি বলেন। কোনো স্পট টেস্ট আছে? স্যার আজকে স্পট টেস্ট নাই, আমার স্পট টেস্ট নেওয়ার একটা প্ল্যান ছিল, বাট ওই স্পট টেস্টের প্ল্যানটাই হচ্ছে আপনাদের মডেল টেস্ট, যেটা হচ্ছে আপনারা দিচ্ছেন। ঠিক আছে? এটা স্যার একদম, আপনি প্রথম কারণ ক্লাসে বলছিলেন যে হ্যাঁ তৃতীয় হ্যাঁ, ক্লাসের শেষে স্পট টেস্ট হবে। একটা স্পট টেস্ট হবে। হ্যাঁ, কিন্তু তখন পরে হচ্ছে আমরা ভেবে দেখলাম যে আসলে স্পট টেস্ট নিয়ে বৃত্তি পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন, এটা বোঝা পসিবল না। ঠিক আছে? তো বৃত্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাকে ভালো মতো একটা মডেল টেস্ট দিতে হবে। তখন তুমি আসলে বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা কেমন হলো। স্পট টেস্ট তো 5 মার্কসের 10 মার্কসের, এটা আসলে খুব ভালোভাবে বোঝা যাবে না যে তোমার আসলে বৃত্তি পরীক্ষার জন্য কতটুকু প্রিপারেশন তুমি নিয়েছো। ঠিক আছে? তো আমরা ওই স্পট টেস্টের প্ল্যানটা থেকে হচ্ছে ব্যাক করে আমরা হচ্ছে মডেল টেস্টের প্ল্যানটাই গিয়েছি আর কি। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। সো এখন আসো, এইগুলা তো বেসিক টিপস গেল। ঠিক আছে? আর অন টপিক থাকতে হবে আমাকে অবশ্যই। আমার অফ টপিক বা টপিকের সাথে রেলেভেন্ট না এমন কোনো কিছু লেখা যাবে না। আর এবার আসো যে প্যারাগ্রাফের বা কম্পোজিশনের স্ট্রাকচারটা আসলে আমাদের কিভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। ধরো তোমাকে আমি আহ খাবার খাওয়ার জন্য তোমাকে আমি কিছু খাবার দিলাম। ঠিক আছে? খাবারগুলো কি? ধরো আমি তোমাকে প্রথমে একটা বান দিলাম, হ্যাঁ, যেটা হচ্ছে বন বা ব্রেড পাউরুটির মতো যেটা বলি আমরা। তো ধরো তোমাকে আমি 2টা বন দিলাম, তুমি এগুলা খাইলা। তারপরে ধরো তোমাকে একটু টমেটো দিলাম, কাঁচা টমেটো, তুমি ধরো খাইলা। তারপর ধরো একটু লেটুস পাতা দিলাম তোমাকে। এখন খালি খালি লেটুস পাতা কি খাওয়া যায়? কষ্ট হয়ে খেতে, কষ্ট হয়ে যায় খাইতে। বাট যেহেতু এডিবল ধরে নিলাম, তুমি অনেক কষ্ট টষ্ট করে খেয়ে নিলা। ঠিক আছে? তারপরে ধরো তোমাকে আমি একটু বাটারও দিলাম, এখন খালি খালি বাটার খাও বা চিজ খাও, খাইলা। এবার তোমাকে আমি একটু বিফ পেটি দিলাম, তারপরে ধরো একটু চিকেনের পেটি দিলাম। এগুলো এখন তুমি খুব মজা নিয়ে খাইলা, শুরুর গুলা বোরিং ছিল। এখন এইভাবে না দিয়ে আমি যদি তোমাকে এইভাবে দিতাম, জিনিসটা খুবই মজা হইতো না আরো? এটা কি হয়ে গেল এখন? এটা একটা বার্গার হয়ে গেল। বার্গার সো হয়ে স্যার। হ্যাঁ, শুরুতে যখন তোমাকে হচ্ছে আমি এইগুলা দিচ্ছিলাম, তখন কিন্তু তোমার জিনিসটা তো মজা হয় নাই। তুমি মজা পাইছো ওই শেষের দিকে গিয়ে মজা পাইছো, শুরুর দিকে কিন্তু খুব একটা মজা লাগে নাই, খাবারটা বোরিং ছিল। বাট তুমি যখন হচ্ছে পুরোটার একসাথে এই যে বার্গার বানায় খাবা,
পুরা খাবারটাই কিন্তু এখন তোমার কাছে খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার একটা খাবার। ঠিক আছে? কি ইরফান, লোভ লাগতেছে? ক্লাসের পরে খাবার দাবার খাবেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে, এই জন্য আমি সবসময় বলি যে কম্পোজিশন হচ্ছে যে একটা টেস্টি বার্গারের মতো। তুমি ভালো মতো কম্পোজিশন লিখলে তোমার কম্পোজিশনটা পড়তে আমার কাছে একটা টেস্টি বার্গারের মতো মনে হবে। আর যদি তুমি কম্পোজিশন ভালো মতো না লিখো, তাহলে এইরকম ফিল হবে তোমার কম্পোজিশন। এই জন্যই আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে টপিকের পরে টপিক, সাব টপিক দিয়ে দিয়ে, এবং আমরা কোনটা কোথায় লিখবো। যেমন উইন্টার সিজনের সাফারিং তুমি যদি শুরুতেই বলে দাও, এটা পড়তে কি ভালো লাগবে? কারো ভালো লাগবে না। তোমার ফেভারিট সিজন যেহেতু, কেন সে তোমার ফেভারিট, তো তার পজিটিভ সাইড গুলো তোমাকে আগে বলতে হবে, নেগেটিভ সাইডটা এখানে কম প্রায়োরিটি পাবে। তারপরে ধরো তোমাকে আহ ধরো ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে কম্পোজিশন লিখতে বলা হলো, তো তুমি যদি প্যারাগ্রাফ শুরুই করো বা কম্পোজিশনটা শুরুই করো যে ফিজিক্যাল এক্সারসাইজ না করলে কি কি সমস্যা হয় সেটা দিয়ে, অথবা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য আমরা কি কি উপকার পাই, শুরুতেই তুমি এগুলো বলে দিলা, শেষে গিয়ে তুমি বলতেছো যে ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আমরা ব্যায়াম করাকে বুঝি, দৌড়ানো বুঝি, সুইমিং বুঝি। তো আমি তো আগে উপকার জেনে তো আমার লাভ নাই, আমার তো আগে জিনিসটা চিনতে হবে, জানতে হবে। ঠিক আছে? সো এই জন্য আমাকে অবশ্যই এই স্ট্রাকচারটা মেনটেন করতে হবে যে আমি ইন্ট্রোতে আমি ডেফিনিশন দিব, টপিকের ডেফিনিশন, টপিকটা কি, টপিকটা কোত্থেকে আসলো, এই টপিকের হিস্ট্রি কি, আমি কি লিখতে চাচ্ছি। বুঝতে পারছো? তুমি যে কম্পোজিশনটা লিখবা, তুমি কি জানাতে চাচ্ছ রিডারকে, যে পাঠক, তাকে তুমি কি মেসেজ দিতে চাচ্ছ, তোমার গোল কি, এই জিনিসগুলো হচ্ছে লিখে দিবা। তারপর আসবে হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে থাকবে হচ্ছে আমার মেইন ডিসকাশন, এবং এখানে থাকবে কি সাব টপিকস। এই যে বার্গারের যে মাঝখানে যে জিনিসগুলো থাকে, যে ওয়েল সিকোয়েন্স মেনটেন করে তোমাকে ওগুলো দিতে হবে। যেমন তুমি কোনো কিছুর প্রকারভেদ যদি থাকে, বাংলাদেশের ধরো আহ যে কোনো একটা, ধরো শাকসবজি নিয়ে লিখতে বলা হলো। হ্যাঁ, সো কিছু শাকসবজি হচ্ছে আমরা কাঁচা খেতে পারি, কিছু শাকসবজি হচ্ছে আমরা আবার রান্না করে খেতে পারি। হ্যাঁ, কিছু শাকসবজি হচ্ছে পাকলে খাওয়া যায় না, যেমন শসা। তো এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি যদি তুমি বানাইতে পারো কোনো কিছুর, ক্যাটাগরিটা শুরুতে বলে দিবা, ডেফিনেশন দিয়ে দিয়েছো যে এই জিনিসটা হচ্ছে এরকম, এটার ক্যাটাগরি হচ্ছে এরকম, এটা কোথায় পাওয়া যায়, জায়গার নাম দিলা। তারপরে তুমি এটা ডেসক্রিপশনে গেলা, তারপর হচ্ছে এটা ভালো দিক কি কি আছে, উপকার কি কি আমরা পাই, তারপর হচ্ছে তুমি এটার অপকার কি কি পাই বা এটার সমস্যাগুলো কি কি, সেগুলো লিখলা। এবং যদি এটা এরকম সমস্যা হয়, যেমন ট্রাফিক জ্যাম, পপুলেশন প্রবলেম, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো লোডশেডিং, এই ধরনের ন্যাশনাল ক্রাইসিস যেগুলা, এগুলা তো আসলে শুধু প্রবলেম বললে হয় না, তোমাকে এগুলোর সলিউশন আবার লিখতে হয়। তো প্রবলেমের পরে তুমি সলিউশনটা লিখা, এই যে সিকোয়েন্সটা, এইটা কিন্তু শুধুমাত্র তোমাদের ক্লাস 5 এর কম্পোজিশন ব্যাপারটা এরকম না, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তুমি যত ইংলিশের এক্সাম দিতে যাবা, ইভেন আমি তো আইএলটিএস এর ক্লাসও নেই, হ্যাঁ, সো আইএলটিএস এও কিন্তু এই সেম জিনিসগুলোই পড়ায়। সো তুমি হচ্ছে যখন দেখবা যে যে কোনো রাইটিং পার্ট যখন লিখবা, প্রত্যেকটা রাইটিং পার্টই হচ্ছে এই জিনিসটাই ফলো করে। তুমি লেটারে গিয়ে দেখো এটাই ফলো করছে, কম্পোজিশন লিখো এটা ফলো করবে, প্যারাগ্রাফ লিখো এটা ফলো করবে, জাস্ট প্রেজেন্টেশনটা ভ্যারি করে। ঠিক আছে? ওকে ফাইজা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ইয়েস স্যার। স্যার হ্যাঁ, শর্ট বলো। কম্পোজিশন কি মানে বোর্ড বইয়ের আলোকে সিনথেসিস থেকে আসবে নাকি এর বাইরে? এইটা নিয়ে স্যার কোনো ডিরেকশন দেয়া নাই। ঠিক আছে, এটা নিয়ে কোনো ডিরেকশন দেয়া নাই। সো আমি এক্সপেক্ট করতেছি এটা বইয়ের বাইরে থেকে আসবে। আর বইয়ের ভেতর থেকে আসলে তো ভালো, সেক্ষেত্রে মেইন বইটাকে অবশ্যই ভালো মতো আইডিয়া নিয়ে নিবেন, বইয়ে কি কি টপিক আছে, ওই টপিক রিলেটেড প্যারাগ্রাফ গুলো একটু পড়ে নিবেন, কম্পোজিশন গুলো। ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, অনেকে অনেক রকমের রিয়েকশন দিয়ে রাখছো। তো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে হবে, ঠিক আছে? হ্যান্ড রেজ ছাড়া কিন্তু আমি কোশ্চেন নিব না। তো হাততালি, হাসাহাসি, অনেক রকমের রিয়েকশন আমি দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু স্যার আমি কোশ্চেন যাব না আপনার কাছে। ওকে। সো বডি প্যারাগ্রাফটা গেল। বডি প্যারাগ্রাফের পরে আসেন হচ্ছে কনক্লুশন। আমরা কি লিখবো কনক্লুশনে? হচ্ছে ওই যে যেটা বললাম, যে যদি ভালো কোনো কিছু হয়, তোমার ফেভারিট সিজন, অথবা হচ্ছে তোমার একটা জার্নি বাই বোট, নৌকা দিয়ে তুমি একদিন ঘুরতে গিয়েছিলা, তো এই ধরনের ভালো কোনো কিছু হলে তুমি এটার ফিলিংস কেমন ছিল, তোমার ওভারঅল কেমন লেগেছে, সেটা কনক্লুশনে আসবে। কিংবা কোনো একটা সিনারিও যেটা নিয়ে তুমি হোপ করতে পারো, কোনো কিছু হোপ করতে পারো যেটা সামনে আরো অনেক কিছু হবে, যেমন ধরো টেকনোলজি নিয়ে যদি কোনো টপিক আসে, আপনাদের এরকম আসবে না, বাট আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তোমার যদি হোপ করার জায়গা থাকে, হোপের কথাগুলো কনক্লুশনে আসবে। তোমার যদি কোনো প্রবলেমস থাকে, পুরো জিনিসটা একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশন তুমি চাচ্ছ, কিংবা সলিউশন মানে তুমি আশা করছো, সো হোপ, সলিউশন, কিংবা ফিউচারে কি কি করা যায়, এই ধরনের কথাগুলো কনক্লুশনে চলে আসতে পারে। সামারি,
ওভারঅল তুমি কি কি বললা এতক্ষণ, এই জিনিসটার সামারি হিসেবে তুমি কনক্লুশনে 2-1 লাইন লিখতে পারো। ঠিক আছে? সো কনক্লুশন কোনো কিছু ফিক্সড কিছু না। কনক্লুশনে এইগুলোর মধ্য থেকেই তোমার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এই ধরনের কথাগুলো কনক্লুশনে লিখে তুমি কনক্লুশনটা শেষ করে দিবা। আর অন্যভাবে বলতে গেলে কনক্লুশন আসলে ইন্ট্রোডাকশনই একটু অন্য ওয়ার্ডিং এ। তুমি তোমার ইন্ট্রোডাকশনটা একটু পড়বা, পড়ার পরে সেম জিনিসটাই কনক্লুশন একটু ঘুরায় পেঁচায় লিখবা। তুমি এতক্ষণ যা লিখছো, উইন্টার ন্যাচারালি অনেক সুন্দর, এবং উইন্টারে হচ্ছে আমাদের আহ গরম টরম কম লাগে, ঘুমাইতে পারে অনেক আরাম করে কম্বল টম্বল দিয়ে। উইন্টারের ড্রেস আপ আমার কাছে অনেক ভালো লাগে, ফ্যাশন করা যায়। সো ওভারঅল উইন্টারটা আমার কাছে এই জন্য খুবই ভালো লাগে। তো তুমি উপরে যা যা বলছো সেগুলোই 2-3 লাইনে আবার বলে দিলাম। ঠিক আছে? সো এটা হচ্ছে কনক্লুশন। তো এই ইঞ্জিনিয়ারিংটা যে কোনো রাইটিং পিসের ক্ষেত্রে তোমাকে ফলো করতে হবে। এখন তুমি এটা প্যারাগ্রাফ লিখো, তুমি কম্পোজিশন লিখো, বা তুমি যাই লিখো, সো ইঞ্জিনিয়ারিংটা যতক্ষণ তোমার মাথায় থাকবে, তুমি দেখবা যে কোনো এক্সামে, এটা শুধু স্কলারশিপ এক্সাম না, আজকে থেকে যে কোনো এক্সামে তোমাকে যখন রাইটিং পার্ট লিখতে দিবে, বাংলায় লিখতে দিক, ইংরেজিতে লিখতে দিক, বা যে কোনো ভাষায় লিখতে দিক, তুমি এই স্ট্রাকচার মাথায় থাকা মানে তুমি দেখবা তোমার রাইটিংটা পড়ার পরে আহ যে রিডার তার কাছে খুব ভালো লাগবে এবং উনি তোমাকে একটা ভালো মার্কস দিবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার রাইটিং এর কিছু জেনারেল টিপস। এবং এইটার পাশাপাশি এক্সট্রা কিছু কথাবার্তা আমি বলি, যেটা নিয়ে আমি কিছু বলি নাই। সেটা হচ্ছে গ্রামার। গ্রামার মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি স্ট্রাকচার ফলো করলা বাট গ্রামাটিক্যাল ভুলে ভর্তি, সো তোমার ওভারঅল তোমার লেখার উপরে কিন্তু একটা বাজে ইমপ্রেশন চলে আসবে। তারপরে আরেকটা এরকম জিনিস হচ্ছে স্পেলিং, বানান ভুল। অনেকেরই এই বানান ভুলের সমস্যা আছে। অবশ্যই রিভিশনের জন্য মিনিমাম 10 মিনিট সময় রাখবা পরীক্ষায়। যে 10 মিনিট তুমি শেষে শুধুমাত্র রিডিং পড়বা। রিডিং পড়ার পরে কোনো বানান যদি ভুল পাও, সেটা যদি, যেমন ধরো হাইট লিখছো, আই দিতে ভুলে গেছো, তো দেওয়ার জায়গা আছে, তুমি আই দিয়ে ফেললা, কিন্তু তোমার কিছু একটা জি লিখতে গিয়ে একটু উল্টাপাল্টা হয়ে গেল, তোমার এটা ভালো মতো বোঝা যাচ্ছে না, জাস্ট একটা টান দিবা, একটা টান দিয়ে উপরে হচ্ছে ওয়ার্ডটা ক্লিয়ারলি আবার লিখে দিবা। এই অনেকে আছে এরকম ভাবে কাটো, এরকম ভাবে কাটো, এইভাবে কাটো। ঠিক আছে? তো এইভাবে কেটে তোমার প্যারাগ্রাফ আমি কি পড়বো, আমার পুরো অ্যাটেনশন হচ্ছে ওইটার উপরে চলে যায় যে এই জায়গাটাকে কি করছো তুমি। তো এইভাবে কাটাকাটি করবা না, এই জিনিসগুলো মেনটেন করবা। তারপর হচ্ছে তোমার পাংচুয়েশন মার্কস, যেখানে ফুল স্টপ দেওয়া দরকার ফুল স্টপ দিবা, যেখানে হচ্ছে কমা দেওয়া দরকার কমা দিবা, হাইফেন দেওয়া দরকার হলে হাইফেন দিবা। সো এইটা। আর হচ্ছে ক্যাপিটালের টাইটেলটা, সরি টাইটেলের ক্যাপিটালাইজেশনটা, যে টাইটেলে আমরা কিভাবে ক্যাপিটালাইজ করি, টাইটেলে আমরা ক্যাপিটালাইজ করি হচ্ছে, যেমন ধরো আমি যদি এই স্লাইডটায় যাই, এই যে এটা না, আগেরটায় যাই, এই যে হোয়াট ইজ এ শর্ট কম্পোজিশন, এই টাইটেলটাই দেখো, ডব্লিউ বড় হাতের, আই বড় হাতের, এস বড় হাতের, সি বড় হাতের, এ আবার ছোট হাতের। সো আমরা এ, এন এবং ডি এগুলা যদি টাইটেলে থাকে, এগুলাকে আমরা বড় হাতের করি না। ঠিক আছে? আমরা 4, 3, 2, 1 লেটারের প্রিপোজিশন, এগুলো যদি আমার টাইটেলে থাকে আমরা ক্যাপিটালাইজ করি না। আমরা ফ্যান বয়েজ, ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, ফ্যান বয়েজ যদি আমার টাইটেলের মধ্যে থাকে আমরা এগুলোকে ক্যাপিটালাইজ করি না। ঠিক আছে? কিন্তু এই ওয়ার্ড গুলাই যদি টাইটেলের শুরুতেই থাকে, যেমন টু স্টাডি প্রপারলি, সো এটা 2 অক্ষরের একটা প্রিপোজিশন, কিন্তু এটা শুরুতে আছে, এটাকে আমার টাইটেলের মানে ক্যাপিটালাইজেশনটা করতেই হবে। সেম ভাবে কোলনের পরে যদি থাকে টু, এই টিও বড় হাতের হবে। তখন এই যে যাদেরকে বললাম যে আমরা এদেরকে বড় হাতের করি না, এদেরকে যদি আমার টাইটেলের প্রথম ওয়ার্ডে থাকে, কিংবা টাইটেলে কোলন দেওয়া, কোলনের পরে প্রথম ওয়ার্ডে থাকে, যদিও তোমাদের এত কমপ্লেক্স টাইটেল কখনো আসবে না, বাট নিয়ম হিসাবে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে পারো, যে টাইটেল হচ্ছে আমরা এগুলোকে ক্যাপিটালাইজ করি। ঠিক আছে? মানে এই দুইটা জায়গায় আমরা মাস্ট ক্যাপিটালাইজ করতে হয়, আর এগুলোকে আমরা ক্যাপিটালাইজ করি না। এই দুইটা পার্টি বাদ দেওয়ার পরে বাকি যে ওয়ার্ড গুলো থাকবে সবাইকে ক্যাপিটালাইজ করে দিবা। ক্লিয়ার সবাই এই ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে, খালিদ বলো। স্যার, এখানে যে নোয়াটের পরে আই এসেছে এটা কেন বড় হাতের? কেন, আই তো আর্টিকেলও না, আই তো প্রিপোজিশনের পার্টও না, ইজ এটা ভার্ব, এটা তো ওই যে ফ্যান বয়েজ এর মধ্যেও পড়ছে না। ঠিক আছে? ওদের মধ্যে যদি না পড়ে তারপরে বাকি সবাইকে হচ্ছে ক্যাপিটালাইজ করে দিবা, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে? খালিদ।
Khalid, do you have any question? You can unmute yourself. অনিন্দ, স্যার এখানে যে আপনি হ্যাঁ বলো। লিখেছেন 4/3/2/1 প্রিপোজিশন, স্যার এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এটা হচ্ছে 4 অক্ষর, 4 অক্ষর, 3 অক্ষর, 2 অক্ষর। 4 অক্ষরের প্রিপোজিশন যেমন হচ্ছে উইথ, WITH, 4 অক্ষর, ফর 3 অক্ষর, টু 2 অক্ষর। কিন্তু যদি থাকে হচ্ছে বিয়ন্ড, 1 2 3 4 5 6, হ্যাঁ, বিটুইন, এই প্রিপোজিশন গুলা বড় হাতের হবে। এইটাই, ঠিক আছে? তো স্যার সো এখন বুঝছি। ওকে, গ্রেট। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল বিষয়গুলি। আই হোপ সবার কোশ্চেনের অ্যান্সার দেয়া হয়েছে। আর কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট কল। হ্যাঁ, ফাইজা বলো। স্যার এইমাত্র যে আপনি একটা প্রিপোজিশন লিখেছিলেন যে বিয়ন্ড, এটার শব্দের অর্থ কি? বিয়ন্ড মানে হচ্ছে পেছনে, ঠিক আছে? Yes, sir. বিয়ন্ড। জুবাইর, স্যার 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 মিউট হয়ে গিয়েছেন আবার। স্যার আমি একটা প্রশ্ন আরেকবার রিপিট করতে চাচ্ছি যে স্যার হ্যাঁ আমরা হ্যাঁ বলেন। যদি কোনো লেটার বা মেল যদি স্যার বিদেশে পাঠাই, তাহলে হুম স্যার যে খামটা আঁকবো বা এনভেলপ, সেটা স্যার হুম কিভাবে করবো সেটা একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, এই বিদেশে পাঠানোর ক্ষেত্রে খামের যে এনভেলপটা, এটা হচ্ছে আমি তোমাকে এখানে দেখাই। ধরো এই যে হচ্ছে এনভেলপটা আঁকলা, তো তুমি হচ্ছে যে এই স্ট্যাম্পের পাশে ব্র্যাকেট হচ্ছে এয়ার মেড লিখে দিবা। এখানে লিখে দিলে এনাফ, ঠিক আছে? এটা থাকলেই হবে। এটা রেয়ারমিট স্পেসিফিক কেন জায়গার জন্য মানে অত ম্যাটার করবে না, ঠিক আছে? স্যার? ইয়েস স্যার। স্যার স্ট্যাম্পের যে পাশে আপনি যে লিখেছেন এয়ারমেড মানে কি? এটা কেন এয়ারমেল লেখা? মানে হচ্ছে ওই যে বিদেশে বিদেশে চিঠি যদি পাঠাও, ঠিক আছে? বিদেশে চিঠি পাঠালে সেক্ষেত্রে। ওকে জি। ওকে, সো আই হোপ সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে। হ্যাঁ, সাবরিনা, ডু হ্যাভ এনি কোশ্চেন? স্যার আমরা তো স্টাম্পের পাশে ব্র্যাকেটে লিখি না, আমরা তো বাইরে মাঝখান করে বাই এয়ারমেল করে লিখি না? বাই লিখেন, এয়ারমেল। কোনো অসুবিধা নেই, মাঝখান বরাবর লিখেন, স্ট্যাম্পের পাশে লিখেন, এটা থাকলেই হচ্ছে, এটার জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্যার ওকে, স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার আমাদের মাঝে মধ্যে লেটার দেয় যে বিদেশে যেমন তোমার আমার বন্ধু আছে বিদেশে, লন্ডনে, আর আমি লেটার লিখতে হবে, তখন কি হুম আর মেল লেখা লাগবে না না লেখলেও হবে? বিদেশে হলে এয়ারমেল লিখে দিও, লিখে দেওয়াটা উচিত। বাট অ্যাড্রেস যদি মেনশন করো, অ্যাড্রেস মেনশন করা আর স্ট্যাম্প দেওয়া, এটার মানেই হচ্ছে তুমি এই চিঠিটা হচ্ছে মানে বিদেশে পাঠানোর জন্য তুমি ওইভাবে স্ট্যাম্প লাগাবা, এবং অ্যাড্রেস তো ঠিকঠাক ভাবে মেনশন করা আছে। সো এটুকু করলে এনাফ। মানে এয়ারমেল লিখাটা যে লিখতেই হবে এমন কোনো ব্যাপার নাই, ঠিক আছে? বাট লিখতে যদি চাও, তুমি যে কোনো এক কর্নারে লিখে দিলে হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, অনেকেই হচ্ছে বলছো যে ডেট লিখো না। ডেট লিখতে হবে স্যার, ঠিক আছে? পেন ফ্রেন্ডের কাছে চিঠি লেখা তো কোনো সমস্যাই না, অ্যাড্রেস যেটা সেটা লিখবা। তোমার পেন ফ্রেন্ড তো চিঠি রিসিভ করতে হবে, তাই না? সো পেন ফ্রেন্ড তো অবশ্যই তোমাকে অ্যাড্রেসটা জানাবে কোনো না কোনো ভাবে। তো সেক্ষেত্রে অবশ্যই তার অ্যাড্রেসটা লিখতে হবে। অ্যাড্রেস না লিখে কিভাবে যাবে? ইয়োর সেভার লেখা যাবে কিনা? হ্যাঁ স্যার, ইয়োর সেভার লেখা যাবে। তারপর হচ্ছে 1 পেজের কম না স্যার, 1 পেজের কম লেখাটা আমি সাজেস্ট করব না, মিনিমাম 1 পেজের বেশি লিখতেই হবে, দুইটাই। টেস্ট তো হবে না বলেই দিলাম। লেটার প্যারাগ্রাফ কিভাবে শিখবো? আচ্ছা, লেটার প্যারাগ্রাফ স্যার আলাদা করে এতগুলো শিখার কিছু নাই। আপনাকে যে স্ট্রাকচারটা আমি দেখালাম, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে সব সময়। আর রিডিং করতে হবে, মুখস্থ করার কিচ্ছু নাই। তুমি লেটার যদি 20টা রিডিং পড়ো, 20টা লেটার প্রতিদিন, জাস্ট এই 20টা রিডিং করবা, হ্যাঁ, 1 সপ্তাহ পড়লেই তুমি দেখবা যে লেটার তোমার চেয়ে ভালো এই দুনিয়াতে আর কেউ লিখতে পারতেছে না, ঠিক আছে? সো মুখস্থ করার কিছু নেই, জাস্ট রিডিং করবা প্রতিদিন। আচ্ছা, তারপর হচ্ছে আর কি কি কোশ্চেন লিখছো দেখি। না স্যার, প্যারাগ্রাফ আর শর্ট কম্পোজিশন সেম না, সাইজে সেম হতে পারে, বাট প্যারাগ্রাফে পারমিশনটা হচ্ছে কি, আমার প্যারাগ্রাফ করার পারমিশন নাই, একটা প্যারাগ্রাফ লিখতে হয়। আর কম্পোজিশন হচ্ছে ইউ ক্যান মেক মাল্টিপল প্যারাগ্রাফস, এইটাই। আচ্ছা, ডেট লিখতে হবে, ডেট অবশ্যই লিখতে হবে।
এনহান্স কোশ্চেন হচ্ছে কোলনের পরে ক্যাপিটালাইজ কেন করতে হবে, এটা স্যার নিয়ম। ঠিক আছে, কেন করতে হবে এটা নিয়ম। কোলনের পরের ওয়ার্ড অবশ্যই ক্যাপিটালাইজ করতে হবে। ঠিক আছে, সো আই হোপ সবার কোশ্চেন অ্যান্সার দিয়েছি। আজকের ক্লাসটা এখান পর্যন্তই। যারা যারা বৃত্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য জয়েন করেছো সবাইকে ধন্যবাদ। আমি দোয়া করব যেন সবাই বৃত্তি পাও। সো উইথ দ্য বেস্ট উইশ আজকের ক্লাসটা আসসালামু এখানে আলাইকুম শেষ করে স্যার। দিচ্ছি। আসসালামু সবাই ভালো আলাইকুম থাকবা, স্যার। সুস্থ আসসালামু থাকবা। আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।